আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 53 ব্যাচ। তো আমরা মূলত আজকে ডিইউ এ ইউনিটে যে রসায়ন প্রথম পত্র আছে সেখানে কি কি কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব। এটা সাজেশন ক্লাস না, এখানে মেইনলি আমরা অ্যানালাইসিস করব যে কি প্রশ্নগুলো আসছে, সেই ভিত্তিতে আমরা কি টাইপের প্রিপারেশন নিব। মানে এটা পড়লেই পুরোপুরি শেষ হবে এমন না আর কি। তো আমরা আস্তে আস্তে দেখি আর কি কি প্রশ্ন আসে। সো ফার্স্ট অফ অল ইউনিভার্সাল কিছু টাইপ আছে, মানে প্রত্যেকটা অধ্যায়ের সাথে কানেক্টেড, তো এই টাইপগুলো আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নটা ঢাবিতে মানে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড কি তৈরি করে, কোন আয়নগুলা কোন ইয়ার আর কি। তো এই প্রশ্নটা প্রায় 3বার আসছে আমি দেখলাম। তো এই জিনিসগুলো পড়তে হবে, তারপর সকল সূত্রগুলো পড়ে ফেলবেন, সকল সংযুক্তিগুলো পড়বেন, যে যেমন আমাদের যে ভিনেগার ওইখানে পার্সেন্টেজ কত, পানির পার্সেন্টেজ কত, ইথানোয়িক অ্যাসিডের পার্সেন্টেজ কত, এগুলো পড়তে হবে। তো এরকম আছে কিছু, এটা আমি ছকও দিছি, ওটা দেখে পড়তে পারবেন আর কি। সকল সমীকরণগুলা, তারপর সমীকরণটা কেন ব্যবহার করা হয়, যেমন আমাদের সমীকরণ আছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, তো এটার মাধ্যমে আমরা মানে মেইনলি এটা দিয়ে কি বুঝি ওই জিনিসটা আর কি। এরপর সকল যে নীতিগুলো আছে, ফাজানের নীতি, তারপর হচ্ছে যে আমাদের হুন্ডের নীতি, এই টাইপের নীতিগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। আর সকল যে মতবাদগুলো আছে, হ্যাঁ, তো আবার ওইটার যে সীমাবদ্ধতা আছে, তো এটা এই টাইপে আমি বলতে পারি যে আমাদের বোরের মতবাদ আছে পরমাণু গঠনের, হ্যাঁ, এইটাই। তারপর তার কি সীমাবদ্ধতা, এছাড়াও আমাদের ওই যে ব্রনস্টেড লরি মতবাদ, তো ওই মতবাদে কি সীমাবদ্ধতা, মানে ওই যে অ্যাসিড ক্ষারের যে মতবাদগুলা, ওইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে মেইনলি কেমিস্ট্রি আসলে টাইপ ভিত্তিক পড়া যায় আর কি। তো তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন যে লেখচিত্রটা দেখতে কেমন, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কোনটা মূল বিন্দুগামী সরলরেখা, কোনটা হচ্ছে বক্ররেখা, এই টাইপের প্রশ্ন। আর রিটেনের জন্য এখানে আমি দেখলাম যে বিভিন্ন চিত্র থেকেও প্রশ্ন আসে, সো লেখচিত্রগুলো আঁকা শিখতে হবে। আর সবগুলা বিশেষ বিক্রিয়াগুলো তো পড়তে হবে, যেমন হ্যাবার-বস প্রণালী, হ্যাঁ, এটা পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের যে এমন মানে পুকল 3 বলি আর কি, POCl3 কেমনে তৈরি করে, তো ওই জিনিসগুলো পড়তে হবে। বিভিন্ন রাশির উপর বিভিন্ন জিনিসের যে প্রভাবগুলো আছে, যেমন দ্রাব্যতা, গুণফল, হ্যাঁ, বিক্রিয়ার হার, সাম্যাবস্থা ইত্যাদির উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব, মানে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু এগুলা বিভিন্নগুলো আছে যে দ্রাব্যতা গুণফলের উপর কোনটা প্রভাব বিস্তার করে। তারপর এছাড়াও তো আমাদের এই যে লাসাতেলিয়ার নীতি আছেই। তাছাড়াও কিন্তু এই যে বিক্রিয়ার হার থেকে প্রায় প্রশ্ন আসে যে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল কি না, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। আর বিশেষ কিছু রাসায়নিক সংকেত তো অবশ্যই পড়তে হবে। তো এরপরে আমরা অধ্যায়ভিত্তিক দেখার চেষ্টা করি। সো কেএসপি, কেআইপি, তো এটা কোনটা কখন, মানে সম্পৃক্ত জলীয় দ্রবণে কোনটা মৃদুতে কোনটা হয়, তারপর কোনটা হচ্ছে ইউনিভার্সাল, এগুলো প্রশ্ন আসে। উপস্তর, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সেট আর কি। তো কোনটা হচ্ছে সম্ভব, কোনটা সম্ভব নয়, বেশিরভাগ ক্ষেত্রে 9টাই দেয়, হ্যাঁ, তাইলে আর কি এভাবেই প্রশ্ন আসে। আর সময়ায়ন প্রভাব কোনটার ক্ষেত্রে প্রযোজ্য, কোনটার ক্ষেত্রে প্রযোজ্য না, বর্ণালীর যে একটা ছক আছে, হ্যাঁ, আমাদের মহাজাগতিক, এরপর এইভাবে করে একদম লাস্টে যে একটা ছকটা আছে, হ্যাঁ, ওইটা পড়তে হবে। ওইটার মেইনলি ইউজটা পড়তে হয়, কিছু ইউভি রশ্মির, ওগুলা পড়তে হয়। তরঙ্গ দৈর্ঘ্যের যে ছক আছে, বেনিয়া সহকলা বা ভাইবকিওর, যেটাই পড়েন না কেন ওইটা পড়তে হবে। এবং ব্যবহারটা অবশ্যই পড়তে হবে, ইউভি রশ্মি সহ ওগুলা পড়তে হবে আর কি। আর ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের এখান থেকে কোনটা সচল অবস্থা, কোনটা নিশ্চল অবস্থা, কোনটা হচ্ছে লিকুইড, কোনটা হচ্ছে গ্যাস লিকুইড, যদিও শর্ট সিলেবাসের বাইরে, বাট বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে, সেই জন্য দিলাম আর কি, পড়তে পারেন। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, এগুলো তো বারবার প্রশ্ন আসতেছে, সো এগুলো পড়তে হবে। এরপরে আয়ন শনাক্তকরণ যেগুলো আছে এগুলো পড়তে হবে, শিখা পরীক্ষা পড়তে হবে, এগুলো তো একসাথে পড়ে ফেলা যায়, তো একসাথে পড়ে ফেলবেন। তারপর যোজন ইলেকট্রন সংখ্যা, মানে একদম লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে সেগুলো পড়তে হবে। নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো নির্ণয় করা পারতে হবে। বিভিন্ন আয়নেরগুলা পারতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য এবং যে সংখ্যার যে ম্যাথ আছে, মানে 1/λ দিয়ে যে সূত্রটা আর কি, তো ওই সূত্রটা পড়তে হবে। আলফা, বিটা, গামা নির্গত হওয়ার যে বিক্রিয়াগুলো, মানে ওই যে ট্রান্সমুটেশন বিক্রিয়া সহ যেই ব্যাপারগুলো আছে, আলফা যদি বের হয় তাহলে কত ভর কমে, কত ভর বাড়ে হচ্ছে বিটা ইয়া করলে, এই টাইপের প্রশ্নগুলো আর কি। তো এরপর এখানে পঞ্চম অধ্যায়ে তেমন প্রশ্ন আসে না, খুবই বেশি না, বাট গাজন থেকে প্রশ্ন আসে, কোয়াগুলেশন থেকে প্রশ্ন আসে, এগুলো একটু খেয়াল করতে হবে।
আচ্ছা, এবার আমরা তৃতীয় অধ্যায় দেখি। তৃতীয় অধ্যায় থেকে ধাতুর যে অক্সাইডগুলো আছে, হ্যাঁ, সেগুলো তো ক্ষারীয়, তারপর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়, তারপর কোনটা জলীয় দ্রবণ কেমন, অম্লীয় নাকি ক্ষারীয়, এই টাইপের প্রশ্ন আসে। তারপর সমযোজী সন্নিবেশ বন্ধন, তারপর হচ্ছে সিগমা পাই বন্ধন, হ্যাঁ, কোনটা আছে, বন্ধন কোনটা আছে এবং কয়টা করে আছে, এগুলা থেকে প্রশ্ন আসতেছে। আর সকল পর্যাবৃত ধর্ম দেখবেন যে বই একটা ছক করা আছে, ওইখান থেকে পড়ে ফেলবেন। উপর থেকে নিচে গেলে কি হয়, তারপর হচ্ছে নিচ থেকে উপর গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয়, কোনটা চেঞ্জ হয়, গলনাঙ্কর সাথে কোনটা কানেক্টেড, দেখবেন অনুশীলনীর প্রশ্নগুলো অনেকগুলা দেয়া আছে, তো ওগুলো পড়তে হবে। আর বইয়ে আকৃতি, সংকরায়ন, বন্ধন কোণ, এই টাইপের একটা ছক আছে, দেখবেন দেয়া আছে। আকৃতি কোনটা কেমন হয়, সংকরণ কোনটা হয়, তারপর বন্ধন কোন কত হয়, এগুলা নিয়ে প্রশ্ন আছে। আর হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে হচ্ছে কোনটা সবচেয়ে শক্তিশালী, এটা ঢাবিতে 3বার প্রশ্ন আসছে। সো এটা অবশ্যই খেয়াল করতে হবে যে হাইড্রোজেন বন্ধন, আবার অন্ত আণবিক কোনটা, আন্ত আণবিক কোনটা, এগুলোও কিন্তু খেয়াল করতে হবে, উদাহরণগুলা থেকে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, এরপরে তড়িৎ ঋণাত্মকতার মান যেগুলো আছে ওগুলো মুখস্থ করতে হবে কিছু, হ্যাঁ। এরপরে হীরক আর গ্রাফাইট কোনটা সংকরায়ন কেমন, এই টাইপের, কোনটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, কোনটা বিদ্যুৎ পরিবাহী না, মানে মেইনলি হচ্ছে এটার পার্থক্যটা পড়তে হবে। আর ফাজানের নীতির ক্ষেত্রে হচ্ছে আমাদের যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কোনটা কার বেশি কার কম, এটা তো ফাজানের নীতি দিয়ে পারা যায়, কোনটা দ্রাব্যতা বেশি কোনটা দ্রাব্যতা কম, তো এই জিনিসগুলো পড়তে হবে। তারপর কোনটা হচ্ছে হাইব্রিড অরবিটাল কয়টা গঠন করছে, এটা পড়তে হবে, হ্যাঁ। পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, হাইড্রোজেন বন্ধন কোথায় আছে, যে আমরা জানি যে প্রোটিনের যে শিকলগুলো আছে এগুলার ভিতর যে বন্ধনটা সেটা হলো যে হাইড্রোজেন বন্ধন। আমি এইভাবে পড়তাম, এটারে আমি একটা হাইড্রোজেন বানাই দিতাম, এভাবে মনে রাখা যায়। আর পেপটাইড বন্ধন হচ্ছে মেনলি যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে ওগুলার ভিতর যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। আর গ্লাইকোসাইডিক তো বোঝাই যায় যে গ্লুকোজ টাইপের কিছুর ভিতর থাকবে, তার মানে শর্করার ভিতর থাকবে আর কি। সো মেইনলি প্রশ্ন আর কি পেঁচানো হচ্ছে এই পেপটাইড কোনটা আর হাইড্রোজেন বন্ধন কোনটা, মানে প্রোটিন অণুর মধ্যে কোনটা আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনটা, এটাই হচ্ছে প্যাচ লাগে। সো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হচ্ছে পেপটাইড, আর প্রোটিন অণুর ভিতর যদি বলে তাহলে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবার চতুর্থ অধ্যায় থেকে আমাদের যে পিওইসগুলা মানে একদম বেসিক জিনিসগুলাই কিন্তু আসে, কেপিগুলা, কেসি, হ্যাঁ, পিকেবি, কেডাব্লিউ, এখান থেকে তো প্রশ্ন থাকেই। সো এখানে মেনলি আমাদের এগুলা বের করা শিখতে হবে, এটা তো লগ দিয়ে করা যায়। তারপর হচ্ছে বাফার দ্রবণগুলা পড়তে হবে, বিক্রিয়া হারগুলা পড়তে হবে। তো এখানে আমার যে সমীকরণ এবং মান নির্ণয়, মানে সমীকরণ তো নির্ণয় করা যায়, সেই ওইখানে মান বসায় দিলে আর কি যেটা বের হয় ওটাও পড়তে হবে। আর বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের যে বাফার দ্রবণ কোনটা তৈরি করে কোনটা তৈরি করে না, কোনটা হচ্ছে অম্লীয় কোনটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করে, সেটা পড়তে হবে।